ব্যারিস্টার মঈন ফিরোজী, আপনি নিজেও সংবিধান সংস্কার কমিশনে ছিলেন, দায়িত্ব পালন করেছেন। বাস্তবায়নের প্রক্রিয়াটা নিয়ে কথা হচ্ছে। যেভাবেই হোক একটা দীর্ঘ আলোচনা, 50টির বেশি অধিবেশন হয়েছে এই ঐকমত্য কমিশনে। আলাদা আলাদা তো হয়েছেই, আপনাদের কমিশনগুলোর বাইরেও আবার এই আমরা দেখলাম যে 2 পর্যায়ে প্রায় 50টির অধিবেশন হয়েছে, 50টির বেশি। এইটার আসলে বাস্তবায়নটা কিভাবে হলে সবচেয়ে ভালো হয়, আপনার কি মত? একজন বিশেষজ্ঞ হিসাবে, একজন আইনজীবী হিসাবে কি বলবেন? অথবা আপনি পরবর্তীতে বলেন বা সেটাও যোগ করেন, যেহেতু আপনি বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী এবং আইনজীবী ফোরামের বিএনপিরও একজন নেতা, সব মিলিয়ে যদি আপনি আপনার মতটা বলেন। অনেক ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ। বিষয়টি আমি যেহেতু আইনের ছাত্র, আইনের সাথে কাজ করি, আইনের বিষয়টাকেই আমি বেশি প্রাধান্য দিয়ে কথাগুলো বলবো। প্রথমে আমরা যখন সংবিধান সংস্কার কমিশনে সংবিধানের ভবিষ্যৎ রূপরেখা কী হওয়া উচিত এবং বিদ্যমান সংবিধানকে যেভাবে কেটে ছিঁড়ে এটাকে তার মূল স্পিরিট থেকে নষ্ট করা হয়েছিল, সেটাকে পুনরুদ্ধার করে আগামীর প্রজন্মের কাছে গ্রহণযোগ্য এবং বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে যাওয়ার জন্যে যে সংবিধানটা থাকা উচিত, সেই বিষয়ে আমরা যখন কাজ করেছি, আমরা দুটো ওয়েতে আমরা চিন্তা করেছি। প্রথমে হচ্ছে এর সাবজেক্ট ম্যাটারগুলো কী হওয়া উচিত, সংবিধানের বিধানগুলো কিভাবে আমরা বিশ্লেষণ করে নতুন করে সাজিয়ে আলোচনা আনতে পারি, সেই বিষয়টা একটা ভাবনা ছিল। আর দ্বিতীয় ভাবনা ছিল যে আমরা সংবিধান নিয়ে আমাদের সুপারিশগুলো দেব, এই সুপারিশগুলো যদি বাস্তবায়নের প্রশ্ন আসে, কি পদ্ধতিতে বাস্তবায়ন করা যায়। আমরা সর্বসম্মতিতে আমরা একটা জায়গায় এসেছি যে আমরা এই বিষয়টা রাজনৈতিক দলের সাথে যখন বর্তমান সরকার আলোচনায় আসবে, ওইখানে এই জিনিসটা শুরু হওয়া উচিত। আমরা এই বিষয়ে কোনো রেকমেন্ডেশন দেব না। কারণ হলো যে বাস্তবায়ন প্রক্রিয়াটা এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। আমাদের আইনগত বিষয়গুলো আমরা পর্যালোচনা করে আইনগত বিষয়গুলো আমরা তুলে ধরেছি। আমরা অনেকটা বলতে পারেন ইচ্ছে করেই আমরা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা বলিনি। এখন বাস্তবায়নের ওয়েগুলো কি, একটু আইনগত বিষয়টা বললে ক্লিয়ার হবে। সংবিধান জানতে চাচ্ছি যে আইনে কি বাস্তবায়নের কোনো রূপরেখা, পথ, কোনো ওয়ে আউট আছে? আছে। যেহেতু সংবিধান এমন একটা বিষয়, এর কোনো কিছু অমীমাংসিত থাকার সুযোগ নেই, রাষ্ট্র কাঠামো এর দ্বারা নিয়ন্ত্রিত। একটা গণপরিষদ একটা পদ্ধতি, উনি যেটা বলেছেন রাইটলি বলেছেন, গণপরিষদের মাধ্যমে সংবিধান এক ধরনের পুনর্রচনা করা যায়। আরেকটা হচ্ছে সংবিধানের যে 142 অনুচ্ছেদ অনুসারে সংশোধন করা। সংশোধনের অনেকগুলো মাত্রা আছে, সংযোজন, বিয়োজন, এর নতুন মাত্রায় অনেক কিছু পরিবর্তন করার সুযোগ আছে। এখন রাজনৈতিক কনসেনসাস যখন আলোচনা হলো এই ঐক্যমত্য কমিশনে, সেখানে রাজনৈতিক দলগুলো মিলে যখন একসাথে বসে আলোচনা এসছেন, একটা বিষয় মোটামুটি পরিষ্কার যে গণপরিষদের কাজ যে ওয়েতে এটা পরিবর্তন করা হয়, রাজনৈতিক দলগুলো সেই অবস্থানে আর বর্তমানে নেই। যেহেতু পুরো দেশের কাঠামোটা এমনভাবে আছে, সবাই এখন নির্বাচনমুখী হয়ে গেছে। যখনই দেশ নির্বাচনমুখী হয়, তখন নির্বাচনের সাথে গণপরিষদ এটা অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। কিভাবে আমি বলছি, গণপরিষদের একটা সংবিধান যখন বাতিল করে দেয়া হয়, সংবিধানকে একবারে যদি অ্যাব্রোগেট বলে, এটাকে সংবিধানটা টোটালি বাতিল করে দেওয়া হলো, নতুন একটা সংবিধানের প্রয়োজন হলো, তখন গণপরিষদ ছাড়া কোনো গতি থাকে না। আরেকটা হতে পারে সংবিধানটা এমন পর্যায়ে চলে গেছে, এই সংবিধান আর কোনোভাবে সংশোধনযোগ্য না, এমন অবস্থা হয়ে গেছে আপনি প্রতিটি ইট খুললে পুরো বাড়ি দালানটাই ভেঙে পড়বে। এরকম যদি হয়, তাহলেও দেখা যায় নতুন করে সংবিধান রচনার প্রয়োজন হয়। আমরা যেভাবেই হোক কনসেনসাস কমিশনের আলোচনা থেকে দেখেছি যে ওনারা সংবিধানটাকে পুনরুদ্ধার করার একটা সুযোগ তৈরি হয়েছে, যেহেতু সবাই মিলে ওনারা মিলেও আলোচনা করে এই জায়গায় এসছে। এইখানে সংবিধান সংশোধনের প্রক্রিয়াটাই হচ্ছে যথাযথ। যেহেতু এই মুহূর্তে সংবিধান সম্পূর্ণ বাতিল করে দিলে একটা অরাজকতা হবে। যেহেতু বর্তমান যে সরকার রাষ্ট্র কাঠামো চালাচ্ছেন, এখানেও বর্তমান সংবিধানের 106কে ব্যবহার করেই এই সরকারের কার্যক্রম হচ্ছে এবং অধ্যাদেশগুলো কিন্তু 93-এর আন্ডারই হচ্ছে। সুতরাং প্রত্যেকটা আইনি কাঠামো
যে পর্যায়ে আছে, আপনি যে সংবিধান মেনেই হচ্ছে, সংবিধান মেনে হচ্ছে, এবং সংবিধান যদি এখন আপনি বাতিল করে গণপরিষদের ওই অধ্যায়তে চলে যান, তাহলে একটা বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হবে, যেটা আমাদের কারো জন্য মঙ্গলজনক হবে না।